মাগরিবের পরেই জুলাই স্মরণে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমরা আশা করি সকলেই সেখানে থাকবেন। সেখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যাদেরকে অন্যায়ভাবে বিচারিক কায়দায় হত্যা করা হয়েছে, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের সুযোগ্য সন্তানেরা বক্তব্য রাখবেন। আরও হয়তো আমরা কাউকে কথা বলার সুযোগ দেব। আমাদের ৩৬ জুলাইয়ের উপরে একটি ডকুমেন্টারি আছে, আমরা এটি এখন দেখাতে পারিনি। আমরা সন্ধ্যার পরে এর মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা থাকবেন। এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের গণমানুষের প্রিয় কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এখন সভাপতির বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই শহীদ পরিবার এবং জীবন্ত শহীদ ভাইদেরকে নিয়ে আয়োজিত, ভাই বোনদেরকে নিয়ে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম লড়াকু অগ্রপথিক এবং জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক, যিনি সার্বক্ষণিক এই আন্দোলনকে, এই বিপ্লবকে মনিটরিং করেছেন, প্রয়োজনীয় সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, আমাদের এই বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মজলুম সম্পাদক, আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব ডক্টর মাহমুদুর রহমান সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, পিতামাতাবৃন্দ এবং আহত ভাই বোন যারা এসেছেন, সাংবাদিক বন্ধুগণ, আমি সর্বপ্রথম প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই। মাত্র 5 দিন আগে তার মমতাময়ী মাকে তিনি হারিয়েছেন। তিনি এখনও শোকাহত। আমি গতকালকে বা পরশু যখন তাকে ফোন করেছি, প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু আমি একটু প্রেশার দিয়েই বলছিলাম যে এখানেও শহীদের মা বাবারা আসবেন, আপনিও শোকাহত, এখানে শোকাহত অনেক পরিবার আসবে। বোধহয় এই কথাটা বলার পরে উনি আটকে গিয়েছিলেন এবং উনি শেষ পর্যন্ত সম্মতি দিয়েছিলেন এবং আজকে তিনি উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। এর জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার মমতাময়ী মা, আমাদের সকলের খালাম্মা, তিনি একজন লড়াকু সৈনিক ছিলেন, তিনি একজন জুলাই যোদ্ধা ছিলেন, তিনিও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্র সেনানী ছিলেন। তার সর্বশক্তি দিয়ে এই বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি চিন্তা করতেন। তার সুযোগ্য সন্তানকে তিনি আশ্রয় দিতেন, দোয়া করতেন এবং তার পথ চলাকে যিনি সহযোগিতা করেছেন, শানিত করেছেন, সেই মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম, তিনি চলে গিয়েছেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দোয়া করি আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সম্মানিত উপস্থিতি, জুলাই আন্দোলন শুরু হওয়ার পর আমি সংক্ষেপে 1 মিনিটে একটু ইতিহাস বলতে চাই। 17ই জুলাই আমাদের বর্তমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব, তার আগেই বোধহয় জুলাইয়ের শুরুর দিকে তিনি সৌদি আরব এবং টার্কি সফরে গিয়েছিলেন। 17 জুলাই ভোরে তিনি ঢাকায় ফিরেন এবং মাগরিবের পরে তিনি গোটা আন্দোলন পর্যালোচনা করার জন্য আমাদেরকে মিরপুর ডিএইচএসি একটা বাড়িতে মিটিংয়ের আহ্বান জানান। আমরা রওনা দিচ্ছি, তখন জানতে পারলাম যে ডিবি অলরেডি সেই বাড়িটি ঘেরাও করে ফেলছে। আমাদেরকে বলা হলে আপাতত আশা লাগবে না, আমরা যার যার গন্তব্যে চলে গেলাম। রাত 12টায় একটা অ্যাম্বুলেন্স নিয়ে ওনার পিএস সহ তিনি আমার বাসায় যান। এরপর আমাকে বাসা থেকে উঠে এনে আমাদের বর্তমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলামপুরের বাসায় আসেন। সেখানে আরও 2-3 জন ছিলেন। আমরা কয়েকজন মিলে সেখানে ওনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করলাম। তিনি বললেন, দেখো, এবারের আন্দোলনের পরিণতি কী হবে আমি জানি না, তবে এই আন্দোলনকে, যেটা মাহমুদ ভাই একটু বললেন, দলীয় বিবেচনায় কেউ নিবা না। এখানে যারাই শহীদ হচ্ছে, আহত হচ্ছে, এরা সবাই আমাদের শহীদ, এরা সবাই আমাদের আহত। এটা দেশের সম্পদ, এটা জামাত বা কোনো দলগতভাবে বিষয়টাকে বিবেচনা করবা না। সাথে সাথে তিনি বললেন যে আমাদের তো সামর্থ্য সীমিত, তারপরও যারা এই পর্যন্ত শহীদ হয়েছে তাদের প্রত্যেকের বাসায় 50,000 টাকা করে পৌঁছে দাও।
ভোরবেলা তিনি ফোন করলেন যে না, এটা একটু বেশি কম অ্যামাউন্ট হয়ে যায়, তোমরা 1 লাখ টাকা করে পৌঁছে দাও। তার কয়েকদিন পরে তিনি বললেন যে আরো 1 লাখ টাকা করে পৌঁছে দাও। আমরা চেষ্টা করেছি, যাদেরকে খুঁজে পেয়েছি, আমাদের এখানে প্রায় 250 বা তার চেয়ে একটু বেশি শহীদ আমরা খুঁজে পেয়েছি। সেই পরিবারগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করেছি, শুধুই একবারে না, বিভিন্ন ঈদে বিভিন্ন সময়ে আমিরে জামাত এতেকাফ থেকে বের হয়ে প্রথম যে বাড়িগুলিতে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেগুলো হলো শহীদ ফ্যামিলি। তিনি আগে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন নাই, আগে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। তা আমরা ঠিক একইভাবে আহত ভাইদেরকেও সাধ্যমতো হসপিটালগুলোতে আমরা কথা বলেছি, সরাসরি গিয়েছি, ফোনে কথা বলেছি। আমরা দায়িত্ব নিয়েছি যে আপনারা এই পরিবারগুলোর কাছ থেকে কোনো টাকা নেবেন না, যদি আপনারা ফ্রি করতে পারেন ভালো, আর যেটা ফ্রি করতে পারবেন না, আপনাদের ক্যাপাসিটিতে কোলাবে না, সেটা জামাত ইসলামী দায়িত্ব নিল। এভাবে করে আহতদের চিকিৎসার জন্য আমরা তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়িয়েছি। সেই থেকে এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি আমাদের শহীদ পরিবারের পাশে থাকার জন্য। কারো একটু অসুস্থতার খবর পেলে, কারো কোনো অসুবিধার খবর পেলে আমরা চেষ্টা করি আমাদের লোকাল ইউনিটগুলোকে, ওয়ার্ডগুলোকে বলে দেয়া আছে যে আপনারা শহীদদের কোনো আহ্বান, কোনো ইশারা পেলে শহীদ পরিবারের, আহত পরিবারের, আপনারা দ্রুততম সময়ের ভিতরে সাড়া দেবেন, টাকার কথা চিন্তা করবেন না। তা আমরা মনে করি যে এটা আমাদের পক্ষ থেকে কোনো দয়া বা বদান্যতা নয়, এটা আমাদের দায়িত্ব। তারা যে কাজটি করে দিয়েছেন, এটা এই বাংলাদেশ কোনোদিন বলতে পারবে না। আজকে তাদেরকে তো বিচারের জন্য আর্তনাদ করার কথা ছিল না, তাদের সিকিউরিটির জন্য সরকারের কাছে দাবি করার কথা ছিল না, তাদের চিকিৎসার জন্য সরকারের কাছে কথা বলার দরকার ছিল না। আমি অন্তত আশা করেছিলাম আমাদের প্রফেসর ইউনূস সাহেবের সরকার সবার আগে সবচাইতে গুরুত্ব দিবে এই শহীদ পরিবার এবং আহত পরিবারের দিকে। তাদের জন্য একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করবে, একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করবে। আমরা বাজেটে দেখলাম বিরাট বাজেট নেওয়া হলো, শুনতেছি কিছু দেওয়াও হয়েছে, কিন্তু কিছু কেন, সকল শহীদ পরিবারের কাছে এই 5ই আগস্টের মধ্যে বাজেটের নির্ধারিত যে টাকা, এটা তাদের বাড়িতে যাইয়া পৌঁছাইয়া দিতে হবে। আহতদেরকে এখনো কেন চিকিৎসার জন্য কাতরাতে হবে? তাদের লিস্ট করে যারা সিভিয়ার পেশেন্ট তাদের বিদেশ পাঠান, আর যারা দেশের সম্ভব তাদেরকে ভালো হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায়, এটার জন্য কেন একটা টিম করতে পারছেন না? সরকারের কি লোকের অভাব? আমি বহুবার আমার বক্তব্যে বলেছি, এই ফান্ড ডিস্ট্রিবিউশন কিংবা চিকিৎসা ইত্যাদি কাজে আপনাদের লোক লাগলে আমাদের সহযোগিতা নেন। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা দল, আমরা এই মানবতার জন্য একটু খাটি। এটা আমরা ইবাদত মনে করি, এটাকে আমরা আমাদের দায়িত্ব মনে করি। সুতরাং আপনাদের লোকের ক্রাইসিস হইলে ভলেন্টিয়ারি সার্ভিস নেন, আমরা কোনো চার্জ নেব না, আমরা কোনো কিছু ক্লেম করব না। আপনারা বলেন কত লোক লাগে, একেবারে কম্পিটেন্ট, ক্যাপাবল, আমরা মানবিক লোকদেরকে দিয়ে আপনাদেরকে সার্ভিস দিয়ে দিব। কোথায় কি লাগে আমাদের সাহায্য নেন। আমাদের এই শহীদ পরিবারগুলোকে অবহেলা করবেন না। কিছু রাজনৈতিক দলের নেতা কর্মী 24কে টিটকারি মারেন, টিজ করেন, আন্ডারমাইন্ড করেন, আবার ক্ষমতায়ও যেতে চান। 24কে যারা টিজ করবে, আন্ডারমাইন্ড করবে, 24-এর দিকে যারা আঙ্গুল উঠাবে, তাদের পরিণতি ফ্যাসিবাদীদের পরিণতি হবে, অন্য কোনো পরিণতি হবে না। অবশ্যই 71 আমাদের গর্বের দন, 71কে আমরা স্যালুট জানাই, 71-এর শহীদদেরকে আমরা মর্যাদা দেই, 71-এর বীর সেনানীদেরকে আমরা সমীহ করি, শ্রদ্ধা করি। কিন্তু তার মানে এটা নয় যে 24কে আমরা আন্ডারমাইন্ড করব, 24কে আমরা অবহেলা করব, 24কে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো, ছাত্রদেরকে আমরা বলবো এরা আন্ডারে, এরা কি বুঝে? এরা যদি না বুঝতো, এরা বুঝে না বলেই জীবন বাজি রেখে বুলেটের সামনে দাঁড়িয়ে তারা চোখের সামনে তার বন্ধু হারিয়ে গেছে, কিন্তু তারপর সামনের দিকে এগিয়ে গেছে। ওই সরকারের চোর মন্ত্রীটাকে, হোম মিনিস্টারকে একজন ফোন করছিল না, পুলিশ অফিসার, স্যার একটা মারি তো একটাই মরে, আর তো কেউ নড়ে না। এইটা তো আমরা রাজনৈতিক দল দেখাইতে পারি না, এটা তো সত্য। অনেক রাজনৈতিক দল প্রোগ্রাম ডেকে পালাই চলে গেছেন, এটাও তো সত্য। সুতরাং 24কে অনন্য মর্যাদায় রাখতে হবে, মাথায় তুলে রাখতে হবে। আমাদের মাতার তাজ, এরা আমাদের জাতির আগামী দিনের অনুপ্রেরণার উৎস। এই 24 কখনো ভোলা যাবে না। আমি
সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আগামী 5ই আগস্টের মধ্যে আমাদের শহীদ পরিবারের জন্য একটা আইন করেন আপনারা, সুরক্ষা আইন। কেন একটা শহীদ পরিবারের মেয়ে ধর্ষিতা হলো, এই দায়িত্ব সরকার নিতে হবে না? এই ব্যর্থতায় গোটা জাতির, রাজনৈতিক দলগুলোর। আজকে আমাদের বিভেদের সুযোগে 24কে খান খান করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাময়িক হয়তো 24-এর যোদ্ধারা একটু দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ যদি আবার এখানে মাথা চালা দেওয়ার চেষ্টা করে 24-এর যোদ্ধাদের আবার রক্ত ফিনকে দিয়ে উঠবে, এবং আগের যে বিপ্লব তার চাইতেও অনেক ব্যাপক মাত্রার বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে এবং কিয়ামত পর্যন্ত ফ্যাসিবাদের কবর রচনা করা হবে। এটা মনে করবেন না যে আমরা যে বলে গেছি, ফ্যাসিবাদীরা এবং নব্য ফ্যাসিবাদীরা এবং ফ্যাসিবাদের দোসররা যে যেখানেই থাকুন না কেন, আপনাদের আস্ফালন জুলাই যোদ্ধাদের কাছে টিকবে না। আপনারা নথি স্বীকার করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আমি আজকে আপনারা কষ্ট করে আসার জন্য শহীদ পরিবারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আমরাও যে খুব বেশি আপনাদের খবর রাখতে পারি এটা না, আমরাও নানা ব্যস্ততা, আমাদেরও নানা সীমাবদ্ধতা আছে। আমরা রাজনীতি করি, অনেক কাজ আমাদেরকে করতে হয়। তবে আমরা আশ্বস্ত করছি, আমরা কোনোদিন আপনাদেরকে ছেড়ে যাব না। কিয়ামত পর্যন্ত যতদিন এদেশে ইসলাম থাকবে, ইসলামী আন্দোলন থাকবে, জামাতে ইসলামী থাকবে, আমরা আপনাদের সাথে থাকব। আর আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতার জন্য কবুল করেন, তাইলে সবার আগে এই শহীদ পরিবার, আহত পরিবারকে আমরা এমন উন্নত মর্যাদা প্রদান করব, যার ফলে ভবিষ্যতে তরুণ সমাজ, যুব সমাজ এই দেশের জন্য, ইসলামের জন্য রক্ত দিতে তারা আরো উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের জন্য সর্বোচ্চ মর্যাদার আসন তৈরি করব ইনশাআল্লাহ। এবং আমরা আগামী 19 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে এই শহীদ পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়া, আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন করা, বিশেষ করে জুলাই ঘোষণাপত্র তৈরি করা এবং জুলাই সনদ করা এবং এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, বিচারকে ত্বরান্বিত করা, সংস্কার কমপ্লিট করা এবং আমাদের প্রবাসে থাকা রেমিটেন্স যোদ্ধাদেরকে ভোটের অধিকার দিতে হবে। আফ্রিকার জঙ্গলে যদি বাংলাদেশের কোনো নাগরিক থাকে, তাকে ভোটের অধিকার দিতে হবে। এই ব্যাপারে কোনো গড়িমসি এবার চলবে না। নির্বাচন কমিশন আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনিও ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা লঙ্ঘন করা চলবে না। আমাদের 7 দফা দাবিতে আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িপাল্লার বিপ্লব হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কারা চালাবে তার একটা রিহার্সেল আগামী 19 তারিখ সোহরাওয়ার্দী ময়দানে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সেই প্রোগ্রামে আমরা শহীদ পরিবারকে, আহত পরিবারকে, আজকের শ্রোতা মণ্ডলীকে দাওয়াত দিচ্ছি। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আজকে আসার জন্য আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমাদের এই অধিবেশন এখানে শেষ হচ্ছে। এরপরে আমাদের তৃতীয় অধিবেশন, আপনারা জানেন সকালে এখানে 5টা হল আছে। এই 5টা হলে জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের 11,500 রুকুন, আমাদের সেই 11,500 রুকুনের সম্মেলন এখানে হয়েছে। তার মধ্য থেকে প্রায় 10,500 উপস্থিত ছিলেন, 1,000 নানা কারণে ছুটি ছিলেন। এখানে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত এই প্রোগ্রাম হয়েছে। তারপরে দ্বিতীয় অধিবেশন 3:30। এখানে আমরা দলীয় কর্মীদেরকে দাওয়াত দেইনি, আমরা শহীদ পরিবারকে, আহত পরিবারকে এবং কিছু সুধী মণ্ডলীকে দাওয়াত দিয়েছিলাম। আর থার্ড প্রোগ্রাম হলো আমাদের শহীদদের জীবনের উপরে নানা ডকুমেন্টারি এবং কালচারাল অনুষ্ঠান আছে। আপনারা সবাই মাগরিবের নামাজ পড়ে সে অনুষ্ঠানে অংশ নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।